আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি একটা অন্যরকম টপিক নিয়ে আসছি। সেটা হলো সরকারি চাকরিতে আমাদের কি কি অ্যাব্রিভিয়েশন বা কি কি সংক্ষিপ্ত রূপের ফুল ফর্মগুলো বা পূর্ণরূপগুলো আমাদের জানা দরকার। সেটা সরকারি চাকরি পাওয়ার পরে হোক বা সরকারি চাকরি পাওয়ার আগে হোক, এই জিনিসগুলো আমাদের জেনে রাখা ভালো। তাহলে আমরা সরাসরি চলে যাই সেই অ্যাব্রিভিয়েশন গুলোতে। প্রথমে আমরা জানবো জিপিএফ সম্পর্কে। তো জিপিএফ এটা আমরা অনেকেই জানি, এটার পূর্ণরূপ হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এবং এটাকে অনেকে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড হিসেবেও জানে, বাট এটার আসল পূর্ণরূপটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এটা এক ধরনের প্রভিডেন্ট ফান্ড। আমরা বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের আন্ডারে চাকরি করলে প্রাইভেট চাকরিতেও আমাদের প্রভিডেন্ট ফান্ড থাকে, বাট সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের যে প্রভিডেন্ট ফান্ডটা সেটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ। এই জিপিএফ থেকে আমরা জিপিএফ লোন তুলতে পারি, বা জিপিএফ থেকে আমরা চাকরি শেষে বড় একটা অ্যামাউন্টের টাকা পেতে পারি। তো জিপিএফ সম্পর্কে আমরা অনেকেই জানি। চাকরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার বিল করে থাকি, অর্থাৎ ভাউচার শো করে অ্যাকাউন্টস অফিস থেকে আমরা কিছু টাকা নেই, যে টাকাগুলো আমরা আগে খরচ করে থাকি, যেটা গভর্নমেন্ট চাকরিতে বেশি দেখা যায়। আগে নিজের টাকা খরচ করতে হয়, পরে সেই টাকাটা তুলে নিতে হয়। তো এই ধরনের বিলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হলো টিএডিএ বিল। তো টিএ এর পূর্ণরূপ হলো ট্রাভেলিং অ্যালায়েন্স বা ট্রাভেল অ্যালায়েন্স, এবং ডিএ এর পূর্ণরূপ হলো ডায়েটারি অ্যালায়েন্স। টিএ হলো ট্রাভেল বা ট্রান্সফার অ্যালায়েন্স, অর্থাৎ কোনো জায়গায় যাব আমি খরচা করে এই টাকাটা উঠিয়ে নেওয়া, এবং ডিএ হলো আমাদের খাবার বিল। তো ডিএ দিয়ে আরো আছে, যেমন ডিয়ারনেস অ্যালায়েন্স, এটা সাধারণত বসত বাড়ির বিল, এই জাতীয় কিছু। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো আইবাস। তো আইবাস বাজেট এবং বিল সম্পর্কিত একটা ওয়েবসাইট বলা যায়। তো এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা সরকারি যত বিল, বাজেট কার্যগুলো সম্পাদন করে থাকি। আগে এটা আইবাস ছিল, বর্তমানে এটা আরেকটা আপডেট হয়ে আইবাস প্লাস প্লাস হয়েছে। তো এটার পূর্ণরূপ হলো ইন্টিগ্রেটেড বাজেট এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এরপর আমরা যেটা জানবো সেটা হলো পিআরএল। তো পিআরএল এবং এলপিআর এই দুইটা কোনটা কি, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তো বর্তমানে আমাদের চাকরিতে যেটা ঘটে সেটা হলো পিআরএল। তো পিআরএল এর পূর্ণরূপ হলো পোস্ট রিটায়ারমেন্ট লিভ, অর্থাৎ আমাদের চাকরির পরে আমরা একটা লিভ পাই, একটা ছুটি পাই। এই ছুটিটা হলো পোস্ট রিটায়ারমেন্ট লিভ। এবং এলপিআর হলো লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট, অর্থাৎ রিটায়ারমেন্টে যাওয়ার আগে একটা প্রস্তুতিমূলক লিভ। তো এই দুটার মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, যদিও দুইটাকেই দুইটা হিসেবে মানুষ বর্তমানে ইউজ করে। একটা হলো রিটায়ারমেন্টের পরে এবং একটা হলো রিটায়ারমেন্টের আগে। আমাদের বর্তমানে এইচআরএম এ যেটা লেখা থাকে সেটা হলো পিআরএল ডেট, কত সালে চাকরি শেষ সেই সালটা হলো পিআরএল ডেট। তো পিআরএল সাধারণত চাকরির পরে যে ছুটিটা সেটাকেই বোঝায়। এরপরে আরো কিছু লিভ রয়েছে। লিভ বলতে ছুটি বোঝায় সাধারণত। তো এই লিভ গুলো অনেকগুলো সংক্ষিপ্ত রূপ রয়েছে, যেমন পিএল আছে একটা। পিএল বলতে প্রিভিলেজ লিভ, সিএল তে ক্যাজুয়াল লিভ, এমএল তে ম্যাটারনিটি লিভ, ইএল তে আর্নড লিভ। এই প্রত্যেকটা লিভের মধ্যে পার্থক্য রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক টাইম যাবে। তো এগুলোর বাংলাগুলো যদি আমরা জানি তাহলে অবশ্যই বুঝতে পারবো এই ছুটিগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কোন ছুটি আমরা আমাদের অধিকার, কোন ছুটি আমরা আবেদন করে আমাদের ডিডিও বা ঊর্ধ্বতনরা দিলে দিবে, না দিলে নাই, সেটা তাদের ব্যাপার। এরকম কিছু পার্থক্য রয়েছে। আমরা যারা চাকরি করি, ডিডিও বলতে আমরা একটা অ্যাব্রিভিয়েশন জানি। তো ডিডিও এর পূর্ণরূপ হলো ড্রয়িং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং অফিসার। যে অফিসার কোন একটা অফিসের প্রধান থাকে, বা কোন একটা নির্দিষ্ট এরিয়ার যতগুলো কর্মচারী রয়েছে সেই কর্মচারীদের প্রধান থাকে, এবং সেই কর্মচারীদের বেতন, বিল, এই রিলেটেড সম্বলিত যত প্রকার কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো ওনার মাধ্যমে সাইন হয়, এবং উনি অ্যাপ্রুভাল দেয়। সেই অফিসারকে আমরা ডিডিও অফিসার বলি, এবং তার এই এখতিয়ারটাকে ডিডিওশিপ বলা হয়। যেমন সাধারণ কর্মচারীদের এবং এমনকি কর্মকর্তাদেরও বেতন, বিল সাবমিট কিংবা ফরওয়ার্ড এই কাজগুলো ডিডিওরা করে থাকে। তো ডিডিও এর আন্ডারে কিছু এসডিও থাকতে পারে, যারাও কর্মকর্তা, কিন্তু তাদের বেতনটা তারা নিজে নিজেই সাবমিট দিতে পারে। এর ফলে তাদেরকে বলা হয় সেলফ ড্রয়িং অফিসার, যার সংক্ষিপ্ত রূপ এসডিও। এরপরে আরেকটা অ্যাব্রিভিয়েশন আমাদের জানতে হবে, সেটা হলো ওএসডি। ওএসডি হলো অফিসার অন স্পেশাল ডিউটি, অর্থাৎ এটা বিভিন্ন রিজন বা কান্ট্রি অনুযায়ী ভ্যারি করে। আমাদের দেশে সাধারণত যখন কাউকে ট্রান্সফার করে কোথাও দেয়া সম্ভব হয় না, কিংবা কারো কাজটা স্থগিত করে রাখতে হবে, অনেক সময় শাস্তি স্বরূপও ওএসডি করে দেয় কোনো একটা বড় কর্মকর্তাকে। বাট এটা কিছু কিছু দেশ বা জায়গা ভেদে অনেক সময় সম্মান দেখানোর জন্য ওএসডি করে রাখা হয়। তো এটার পূর্ণরূপটাই হলো অফিসার অন স্পেশাল ডিউটি, যে স্পেশাল ডিউটিটা স্পেশাল কেউ পায়। এরপরে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো এসিআর। আমরা যারা সরকারি চাকরি করি আমাদের কিন্তু
ঊর্ধ্বতনদের কাছে বা এই এসিআর যার কাছে নেওয়ার বিধান থাকে তার কাছে আমাদের এসিআর নিতে হয়, যার পূর্ণরূপ হলো অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, অর্থাৎ বার্ষিক অনুবেদন একটা রিপোর্ট। তো আমাদের সারা বছর কিরকম কাজ করলাম এবং সেটা মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, এটা আমাদের যিনি এসিআর দেয় বা এটা দায়ভার যার কাছে দেওয়া থাকে, যে অফিসারের কাছে বা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, তিনি কিন্তু একটা মার্ক দিয়ে থাকেন। মার্ক দিয়ে একটা এমপ্লয়িকে সে সারা বছর কিরকম কাজ করছে তার পারফরমেন্সটা প্রকাশ করে থাকেন, এবং এটা কিন্তু সাধারণত গোপন অনুবেদন হয়। এটা আমাদের চাকরির প্রমোশন কিংবা বিভিন্ন প্রকার চাকরি স্থায়ীকরণ সহ এই ধরনের যাবতীয় কাজগুলোতে প্রয়োজন হয়। এটা মতো আরেকটা আছে, সেটা হলো সিপিআর, যেটাকে বলা হয় কনফিডেন্সিয়াল পাসপোর্ট রিপোর্ট। এটাও ঠিক একইভাবে অনেক সময় কারো ব্যক্তিগতভাবে কোনো প্রশংসা কিংবা খারাপ দিক বিভিন্ন কিছুর জন্য এটা স্পেশালি আরেকটা রিপোর্ট। এসিআরটা প্রতিটা সরকারি চাকরিজীবীকেই নিতে হয়, কিন্তু সিপিআর হলো স্পেশালি কারো কোনো স্পেশাল বিহেভিয়ার, যেটা ব্যাড হইতে পারে বা গুড হইতে পারে, এরকম একটা কারো স্পেশাল রিপোর্ট, যে রিপোর্টটা ঠিক একইভাবে প্রমোশন বা বিভিন্ন ক্ষেত্রে মানুষ কাজে লাগায়। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হলো এনওসি। এনওসিটা হলো নন অবজেকশন রিপোর্ট। আমাদের চাকরিজীবীদের পাসপোর্ট নিতে গেলে বা এই ধরনের কাজগুলো করতে গেলে আমাদের নামে যে কোনো অবজেকশন নাই, এই জিনিসটা এভিডেন্স হিসেবে একটা ডকুমেন্ট আমাদের সংগ্রহ করতে হয় আমাদের ডিডিওর কাছ থেকে। নন অবজেকশন সার্টিফিকেট, এটা একটা সার্টিফিকেট আর কি, আমার সম্পর্কে যে কোনো অবজেকশন নাই, এটা একটা সার্টিফিকেট। এরপর আমরা জানতে পারি এইচআরএ, যেটা আমরা প্রাইভেট চাকরির ক্ষেত্রেও জানছি, যে হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন। একটা হসপিটাল বা একটা প্রতিষ্ঠানের যে ডিপার্টমেন্টটা লোকবল নিয়োগ দিয়ে থাকে, ছাঁটাই করে, এই কাজগুলো করে, সেই ডিপার্টমেন্টটা হলো হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই এইচআরএ, এই ডিপার্টমেন্টের যে ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটাকে বলা হয় এইচআরএম, অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এবং এটা যে সিস্টেমটা, যেমন আইবাস একটা সিস্টেম, বাজেট এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম, ঠিক সেরকম এইচআরএম বা অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে সিস্টেম, সেটাকে বলা হয় এইচআরআইএস, অর্থাৎ হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ এই সিস্টেমটা হিউম্যান রিসোর্সদের ইনফরমেশন কালেক্ট করে রাখে। তো এখানে বলে রাখি, এইচআরএ, আমি হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন বললাম, এবং এইচআরএ দিয়ে কিন্তু একটা অ্যালাওয়েন্সও হয়। হাউস রেন্ট অ্যালাওয়েন্সকে অনেক সময় এইচআরএ বলা হয়। সরকারি চাকরির কিছু কমন পদ থাকে, যেমন এমএলএসএস, মেম্বার অফ লোয়ার সাবঅর্ডিনেট স্টাফ, যারা সাধারণত চতুর্থ শ্রেণীর হয়ে থাকে। পিএ তে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়, অথবা পিএস তে পার্সোনাল সেক্রেটারি হয়। তো এই ধরনের কিছু পদ পদবি আছে, যেগুলোর পূর্ণরূপও আমাদের জেনে রাখা ভালো। তো আমি যতটুকু সংগ্রহ করছি, এই পূর্ণরূপগুলো মোটামুটি কমন, সব ডিপার্টমেন্টের সরকারি অফিসে আমাদের প্রয়োজন হয়। এছাড়াও আরো যদি এরকম কমন কোনো অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ মিসিং হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি আশা করি চাকরি করার ক্ষেত্রে বা চাকরি পাওয়ার ক্ষেত্রেও এমনকি এই জিনিসগুলো আমাদের নলেজ ভারী করতে এবং সেগুলো কাজে লাগাতে সহায়তা করবে। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।